দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টের সাথে আছি আমি সানজিদা তন্নি। মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়েছিল এবং সেই ধর্ষণের শিকার হয়ে প্রথমে মাগুরার একটি হসপিটালে, এরপরে ফরিদপুর জেনারেল হসপিটালে, ঢাকা মেডিকেল কলেজে এবং সর্বশেষ সিএমএইচে চিকিৎসাধীন ছিল। আসিয়া আর আমাদের মধ্যে নেই। এই যে আসিয়ারা চলে যায়, নারীর প্রতি যে সহিংসতাগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন শেখ রোকন, সাংবাদিক এবং কলামিস্ট, সহযোগী সম্পাদক, দৈনিক সমকাল। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে। যে আমাদের সঙ্গে রয়েছেন মেজর ডক্টর খোরশেদ সামাদ, আপনি ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং কলামিস্ট। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। ধন্যবাদ। জি, খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। আসিয়ার আমাদের মধ্যে নেই। এর আগেও দুদিন আগে এসে আপনি এই একই অনুষ্ঠানে আসিয়ার শারীরিক অবস্থার কথা বলছিলেন, তারপরে একটু উন্নতি হয়েছিল শারীরিক অবস্থা, সেটি আবার অবনতির দিকে গেল এবং শেষ পর্যন্ত আর আসিয়া বেঁচে নেই। কি বলবেন? জি, আসলে তো বলার কিছু নাই। আমার একটা ছোট্ট কবিতা মনে পড়ছে সত্যেন্দ্রনাথ দত্তের, সবচেয়ে যে ছিল ছোট্ট সবচেয়ে, সে গিয়েছে সকল শূন্য করে। ও তো আমার কন্যা, ৮ বছর, আমার কন্যার বয়স ওর থেকে বেশি। ও তো শিশু, ও তো নারী না। নারী বলতে যে বায়োলজিক্যাল বোঝায় সেটা না। এখানে আলোচনাতে আমরা অনেক কিছু করতে করতে ক্যাজুয়ালি হোক, জ্ঞানত হোক আর জ্ঞানপাপী হোক, এমন বলে দিলাম যে নারীরও দোষ থাকে। নারীরও তো পোশাক আরও শৈলী হওয়ার কথা ছিল। ও তো শিশু, ওর তো কোনো জেন্ডার নাই। আমরা ডাক্তারেরা যখন পড়ি যে ঔষধ দিতে হবে স্ত্রীকে, পুরুষকে, দিতে হবে শিশুদেরকে, বার্ধক্যে, ৮ বছর কোনো ডিসক্রিমিনেট করা হয় না। তো আমাদের সবচেয়ে ট্র্যাজেডিটা চলে গেল যে শিশু মৃত্যু হলো শিশুকে। তাহলে এখানে অনেকগুলি বিষয় কিন্তু কাজ করছে। একটা দেখেন যে আমরা কোন পর্যায়ে আছি। আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে পড়েছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, সেখানে এরকম কথা বলা হয়েছিল যে শিশু যদি নারী জন্ম হয় তখন তাকে হত্যা করা হয়। আমি একটা ডাটা দিতে চাই। আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে ধরা যায় এটা শিশু, ছেলে না মেয়ে। আমরা এটা জ্ঞানত বলতে চাই না যে আলট্রাসোনো রিপোর্টে শুধু বলি যে শিশুটি জন্ম হয়েছে, শিশুর হার্ট অবস্থা এরকম, কিডনির অবস্থা এরকম, লাংসের অবস্থা এরকম, সব কিছু মিলে শিশু ইনশাআল্লাহ ভালো আছে, সম্ভাব্য এত তারিখে সে পৃথিবীর মুখ দেখবে। কিন্তু ওপার থেকে কখনো স্বস্তি হয় না। আর কি আর কি, আমি হার্ট ভালো, আর কি কিডনি ভালো, আর কি। উনি যে জায়গাটা শেষ পর্যন্ত শুনতে চান, শেষ পর্যন্ত তার জেন্ডারটি বলতে, যেহেতু আমরা এটা প্রসিডিউরাল, তাকে বলতে হয়। এবং আমরা ওই বের হওয়ার পরই ফিসফিস শুনতে পাই যে আমার ঘরে তো অলরেডি দুটো কন্যা আছে, তো এটা নিয়ে কী হবে। মানে এটা যেন তার আবর্জনা তৈরি হয়ে গেলো, এটা তার মাথাভারী হয়ে গেল, তার জন্য কষ্ট হলো। এটা যে শুধুমাত্র দরিদ্র কবলিত জনগোষ্ঠী এমনটি না, এমনকি উচ্চশিক্ষিত পরিবারের কারো ক্ষেত্রে। এবং তখন থেকেই এইটাকে আমি খুবই স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, এই আবর্ষণ করানো যায় না, অর্থাৎ এই শিশুকে হত্যা করানো যায় কি না, ওইখান থেকেই তাদের প্রক্রিয়াটা শুরু হয়। কি ভয়াবহ প্রক্রিয়া! এবং এই প্রক্রিয়াটা শুধু কিন্তু বাংলাদেশে না, আমি পাশাপাশি দুটো প্রতিবেদন দিতে চাই। একটা হলো ভারত এবং চীন, যেটা পৃথিবীর সবচেয়ে বড় জনগোষ্ঠীর ভিতরে এটাকে কন্ট্রিবিউট করে, সেখানেও এই আবেদনটা আছে। জি, আপনি একদম বলতে চাচ্ছেন যে জেন্ডার বৈষম্য কোন জায়গা থেকে শুরু হয়? জন্মের যে সময় ভ্রূণ থাকে, যে ভ্রূণটা হয়তো কেবল 1 মাস, তাকে তো আমি শিশুও বলতে পারছি না, এবং তার অর্গানগুলো ভালো করে সুসংগঠিত হয়নি, তখন থেকে আমাদের এই জেন্ডারের প্রতি যে ডিসক্রিমিনেশন, যে বায়াসনেস, এটা আমরা তৈরি হয়। এবং আমি ইতিহাসটা ইচ্ছা করে টেনেছি যে আমরা যদি আরও পেছনের দিকে যাই, সে আমি আলোচনায় যেতে চাচ্ছি না, যদি আমরা আবার পেছনের দিকে যাচ্ছি, বিভিন্ন আমরা পুরা কাহিনী জানি, আমরা বিভিন্ন মিথোলজির গল্প শুনেছি, গ্রিক গল্প শুনেছি, আমরা মিশরের গল্প শুনেছি, মায়া সভ্যতার গল্প শুনেছি, ইনকা সভ্যতার গল্প। প্রত্যেকটাতে দেখা যদি আমরা যদি ইনার মিনিং খুঁজতে চাই, সেখানে নারীকে বর্বরভাবে অত্যাচার করার ইতিহাস লেখা আছে, এবং খুব ডিসক্রিমিনেটভাবে দুটোকে আলাদা আলাদা যেন দুটো প্রতিপক্ষ করে সাজানো আছে। এটি হচ্ছে সভ্যতার ট্র্যাজেডি। এবং একটি মা যখন তার অনাগত সন্তান যদি ছেলে হয় কিংবা মেয়ে হয়, তার প্রতিও কিন্তু ট্রিটমেন্টটা আলাদা হয়। আমরা জানি, আমরা আরেকটু আসিয়া সম্পর্কে জানতে চাই। তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, তার ব্লাড প্রেশার কমে যাচ্ছিল এবং নানা রকম সমস্যা দেখা যাচ্ছিল। শেষ কি অবস্থায় ছিল বলবেন? তার মৃত্যুর কারণটি কি জানা গেছে, সঠিক কারণটি? যে আসিয়াকে ওই
হত্যা করবারও চেষ্টা করা হয়েছিল, আমরা কম বেশি বলা হয়েছে এখানে। সেখানে তাকে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছিল। হাসপাতালে ভর্তির সময় একাধিক তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কার্ডিয়াক অ্যারেস্ট মানে কার্ডিয়াক হার্টের সিনোনিমস, হার্ট অ্যারেস্ট হচ্ছে তো কোলাপস করে, হার্ট বারবার ফেল করে যায়। এবং আমরা বিভিন্ন ছবিতে দেখি যে সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, বুকের পর হাত দিয়ে এরকম করে অন্তত 5 বার দিলে পারে তার হার্ট অথবা ফুসফুস এটা সচল হয়ে যায়। এটা একাধিকবার চেষ্টা করা হয়েছে। আমি বলতে চাইছি একটা প্রোটোকল দেওয়া আছে যে এই করা, এবং এটা সারা বিশ্বজনীন প্রোটোকল, তো টেকনিক্যাল ব্যাপার, সারা বিশ্বজনীন এটা টেকনিক্যাল করা আছে। তো সকল চেষ্টাগুলি করা হয়েছিল এবং আমাদের সকল চেষ্টার ঊর্ধ্বে চলে গেছে আমাদের আসিয়া। আমি ফিরবো আপনার কাছে। জনাব শেখ রোকন, আপনার কাছে জানতে চাই, যে আমরা বলছিলাম শিশু আসিয়া আর নেই। শিশু আসিয়া তো একটা মাত্র দৃষ্টান্ত বা একটা মাত্র উদাহরণ। এরকম আমাদের সারা দেশে অসংখ্য উদাহরণ হয়, অসংখ্য নারীর প্রতি সহিংসতা হয় এবং অনেকে ধর্ষণের শিকার হয়। অনেক ধর্ষণের ঘটনাই আমাদের সামনে আসে না। কি বলবেন, এই ধর্ষণ কিভাবে রোধ করা সম্ভব, কমিয়ে আনা সম্ভব কিভাবে? এটাকে আমি তো খুব একটা বেদনার ব্যাপার এবং একই সঙ্গে বিক্ষোভের ব্যাপার এটা, যে আসিয়া বেঁচে থাকতে পারলো না। এটা আসলে মৃত্যু না, এটা একটা স্পষ্ট হত্যাকাণ্ড। তাকে হত্যা করা হয়েছে, তাকে একটা আমার সহ আলোচক যেমন বলছিলেন যে তাকে তো ধর্ষণ করা হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে এবং আমরা বাঁচাতে পারলাম না। মাত্র 1 সপ্তাহ, দেখেন গত বৃহস্পতিবার তাকে প্রথম হাসপাতালে নেওয়া হয়েছিল মাগুরায়। আজকে এক বৃহস্পতিবার তাকে প্রাণহানি হলো তার। তো এইটাই যে একটা মৃত্যু 1 সপ্তাহে, এইটা অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে রেখে যায়। আপনি যেটা বললেন যে শুধু আসিয়া না, এবং অনেক খবর সংবাদ মাধ্যম পর্যন্ত আসে না, অনেকে নীরবে প্রতিবাদ করে না, অনেকে সয়ে যায় সেটা। তো এই প্রশ্নগুলো রাখছে যে আমাদের কি আসলে সামাজিক বিকৃতি, যৌন বিকৃতি এমন বেড়ে যাচ্ছে। এটা আমরা আগে এটা হতো যে ঠিক আছে, মানুষের অপরাধপ্রবণ মন আছে, কিন্তু একটা শিশুর প্রতিও তার যে লালসা জাগে, এইটা একটা বিকৃতি, এটা আমাদের বেড়ে গেছে। এটা কেন বাড়ছে, এই প্রশ্নটা আমাদের সমাজবিজ্ঞানীদের, নীতি নির্ধারকদের করতে হবে। আমরা যেভাবে ইন্টারনেটে অনেক সুফল নিশ্চয় আছে, কিন্তু আমরা ঘরে ঘরে যেভাবে এর দ্বারা প্রভাবিত হচ্ছে, সেইগুলো ভূমিকা রাখছে কিনা আমাদের দেখতে হবে। দ্বিতীয়, আমার কাছে মনে হয় যে একটা নৈতিকতার শিক্ষা আমরা পেতাম আগে, আমরা পরিবার থেকে পেতাম, স্কুল থেকে পেতাম, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে পেতাম। কিন্তু আপনি দেখবেন যে এই 1 সপ্তাহে অনেকগুলো খবর আছে যেখানে শিক্ষক ধর্ষণ করতে গিয়ে, যৌন নিপীড়ন করতে গিয়ে ধরা পড়ছে। একজন ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানের যে প্রধান, তিনিও ধরা পড়ছে। পরিবারে আমরা তো দেখলাম যে বাসে নারীরা একটা সামগ্রিক নৈতিকতার অবক্ষয় আমরা দেখছি, এবং সেইটা শুধুমাত্র একটা কারণে না, অনেকগুলো কারণ হয়েছে। আমরা যদি দেখি যে এই যে ধর্ষণের ঘটনা, অপরাধের ঘটনা, এগুলো একটা সামাজিক প্রতিফলন আছে। আপনি দেখবেন আসিয়ার পরে 4-5টা ঘটনা এরকম ঘটছে যে কম বয়সী শিশুরা আক্রান্ত হয়েছে। একই সঙ্গে আপনার যদি প্রতিকার হয়, বিচার হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেইটারও একটা সামাজিক প্রতিফলন ঘটে। যে মানুষ কখন অপরাধের জন্য সাহস পায়, যখন দেখে যে আরেকজন অপরাধ করে কোনো শাস্তি হচ্ছে না। তো এই যে যৌন নিপীড়ন ঘটতেছে নারীর প্রতি, শিশুদের প্রতি অত্যাচার হচ্ছে, মারা যাচ্ছে, এইটার পেছনে আমাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্পর্ক আছে, একটা সামাজিক এবং রাষ্ট্রীয় ন্যায় বিচার প্রতিষ্ঠার সম্পর্ক আছে। যদি আপনি দেখেন যে রাস্তায় নারী নির্যাতন করতে গিয়ে কেউ শাস্তি পেয়েছে, তাহলে সে আর সাহস পাবে না। এবং মানুষ একজন যদি দেখে যে প্রতিরোধ করছে, তাহলে অন্যরা দাঁড়িয়ে যায়। কিন্তু যখন দেখে যে প্রতিরোধ করে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না, তখন আমাদের যে সামাজিক শক্তি থাকে প্রতিরোধের এই ধরনের ঘটনাগুলোতে, সেগুলো ধীরে ধীরে মরে যায়, ম্রিয়মান হয়ে যায়। আমাদের সেই জায়গায় রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আমরা যে ভাবতে হবে নতুন করে, যে আমাদের এটা একটা সামগ্রিক ব্যবস্থা নেওয়ার ব্যাপার। কোনো একটা বিচ্ছিন্ন ঘটনাকে শাস্তি দিয়ে পুরোটা আসবে না। আমি ফিরবো আপনার কাছে। জনাব খসরু সামাদ, আপনার কাছে জানতে চাই, আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন যে আমাদের জেন্ডার বৈষম্যটা কোথায় শুরু হয়। আমরা যখন বলি যে শিক্ষা, চিকিৎসা কিংবা পুষ্টির মতো মৌলিক চাহিদাগুলো নারীরা পাচ্ছে না, সেখানে যদি ধর্ষণের মতো একটি ঘটনা ঘটে, তাহলে তাদের এই মৌলিক চাহিদাগুলো পূরণের দিকে আমরা অগ্রসর হব, নাকি তাদেরকে নিরাপদে আমরা রাখতে পারবো কিনা, আমার কন্যাটি নিরাপদে থাকবে কিনা, সেটি আগে ভাববার বিষয়। কি করণীয় আমাদের, কি মনে করেন? জি, এটা একটি স্পর্শকাতর উত্তর। আমার তো মনে হয় যে আমাদের কিছু কিছু পরিবার আর একটু আলোকিত হওয়ার দরকার আছে।
কীরকম আমরা মিনা কার্টুনে দেখি, কার্টুন তো কার্টুন, আসলে আমাদের সমাজ জীবনের প্রতিফলন, যে দুটো শিশু, একটা ছেলে একটা মেয়ে, ওটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, বাবা আর মা খাবার বেড়ে দিচ্ছেন, একটি ডিম আছে, ওইটি অর্ধেক করা হলো, অর্ধেক বাবাকে দেওয়া হলো, অর্ধেক সন্তানকে দেওয়া হলো, পুত্র সন্তানকে দেওয়া হলো, বা দুটো ডিম আছে বাবাকে দেওয়া হলো, কন্যা সন্তানকে দেওয়া। তুমি তো ঘরের কাজ করবা, ও তো বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কিছু একটা হবে, ওর দরকার। মুরগির সবচেয়ে স্পর্শকাতর অংশ ওদের ওই গ্রামে ওইটাই হতো, মুরগির একটা পা আছে, রান আছে, ওটা দেওয়া হলো। এটা যেন সে ডিজার্ভ করে, তাহলে পারে ওই ছোটোবেলার থেকে যে বৈষম্যটি খুবই দৃশ্যমানভাবে মা বা বাবার স্পর্শ উপস্থিতিতে মা করা মানে প্রকারান্তে পরিবারের সবাই করে, অথবা বাবা করে থাকলে পরিবারের সবাই করে, এবং এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। ফলে ছোটোবেলার ভেতরে এই ধারণাটা আমরা প্রথিত করে দিলাম যে দুটো জেন্ডার আছে, একটি জেন্ডার ঊর্ধ্বতন এবং একটি জেন্ডার ব্যাপক ভবিষ্যৎ আছে, আর একটি জেন্ডার ঘুরে ফিরে হেসেল সামলাবে, রান্নাঘর সামলাবে, তার জন্য বেশি পুষ্টির দরকার নাই, কোনোভাবে কচু ঘেঁচু খেয়ে দিন যাপন করবে, আর যে সবচেয়ে সম্ভাবনাময় যে অংশটুকু ভালো অংশটুকু খাবে। ঠিক একইভাবে শুধু তাই না, পরবর্তীতে ঈদ আসলো সামনে, দুটি কাপড় কেনা হবে, দুটি বাজেট, তাদের পক্ষে যতটুকু সম্ভব সবচেয়ে ভালো বাজেটটি ওই পুত্র সন্তানের জন্য পরিবারের প্রত্যেকটি ক্ষেত্রে এই বৈষম্যগুলো রয়েছে, দৃশ্যমান হয়ে যাচ্ছে। সেখানে এত বেশি যে ধর্ষণ বেড়ে যাচ্ছে, কিংবা আমরা এই মুহূর্তে ধর্ষণের রিপোর্টগুলোও বেশি পাচ্ছি, সেরকমেরও হতে পারে। সেখানে মানে এই ঘটনাটি কেন হচ্ছে? সমাজে কি বিশৃঙ্খলার সঙ্গে নারীর প্রতি সহিংসতার কোনো সম্পর্ক রয়েছে কিনা? জি, এখানে অনেকগুলি উপাদান আমার সহ আলোচক বলেছেন, এবং এটি একটি নিঃসন্দেহে আমরা যেটা বললাম অনেক আগে থেকেই হয়ে এসছে। তো গতদিন আমি একটা উপমা দেওয়ার চেষ্টা করেছিলাম, খুবই প্রাসঙ্গিকভাবে আমি খুব সংক্ষেপে সেটা বলবো যে এটা একটা আইসবার্গের মতো, টিপ অফ দ্য আইসবার্গে হয়তো 1/8 থাকে এবং 7 দেখা যায় না। তো আমাদের কাছে তথ্যটি আসে কেবলমাত্র যেটা দৃশ্যমান, এবং বাকিগুলি আসে না। তাহলে দৃশ্যমান না কেন? এটা একটা, আপনি সুন্দর বলছেন, একটা ট্যাবু, এটা স্টিগমা। আমরা বলতে অস্বস্তি বোধ করি, এবং অনেকগুলি কারণে অস্বস্তি বোধ করি, বা আমরা লুকিয়ে রাখি যে এই মেয়েটি আজকে নির্যাতিতা, পরবর্তীতে তাকে সমাজ অপাংতেয় করে ফেলবে, এক ঘরে করে ফেলবে, আর যদি শিক্ষিত হয় তাহলে হয়তো তার কোনো বিয়ে হবে না বা ভালো করে একটা চাকরি হবে না। তো এই সমস্ত কারণে এটা আমরা ঘরেই লুকিয়ে ফেলছি। তাহলে বিশাল একটা অংশ যেটা আলোর মুখ দেখে না এবং আইনের আশ্রয় নেয় না, এটা একটা ভিসিয়াস সাইকেলের মতো হলো। কিন্তু এই ঘটনাটা হয়তো কেউ জানে। এতে যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে ওই যে ধর্ষক সে উৎসাহিত হচ্ছে, বা আশেপাশে করে তো কিছু হচ্ছে না। এবং বিগত দিনের টেবিলে আমরা এই আলোচনাটা করেছি যে আমরা যদি বাংলাদেশের ইতিহাসটা দেখি, মানে ধর্ষণের ইতিহাসে যদি প্রিলিউড করতে চাই, আমাদের মনে পড়ে সেটা হচ্ছে যে এই রাজশাহী ইউনিভার্সিটিতে, আপনি আমাকে একটু যদি, নিহার বানু 1970-এর 7-এর দিকে তাকে হত্যা করা হয়েছিল। বাবু তার হত্যাকাণ্ডের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং ওই নিহার বানুরকে মাটিতে পুঁতে রাখা হয় অনেকদিন পর। বিশাল একটা ঘটনা, সেটা আমি খুব সারসংক্ষেপে বলছি। তো নিহার বানুকে আসলে ধর্ষণ করা হয়েছিল কিনা তখন আর বুঝবার মতো উপযোগী ছিল না, ডেড বডি একদম নষ্ট হয়ে গিয়েছিল দীর্ঘদিন পরে। মজাটা হলো, বা ট্র্যাজেডি অফ দ্য ইয়ার, তার বাবুকে আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি বা তাকে ধরা সক্ষম হয়নি। তাহলে দেখা যাক, আজ থেকে প্রায় 40 বছর আগে একটি এইরকম সারা পৃথিবীতে বা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী, মানে কষ্টের আলোড়ন সৃষ্টিকারী ঘটনাকে আমরা শাস্তি দিতে পারলাম না, তাহলে পর কী দাঁড়ালো? এবং আমরা অতদিনে এই কথাটাও বলেছি যে একটি শাস্তি খুব আমরা দৃশ্যমানভাবে দিতে পেরেছি, সেটা হচ্ছে শাসদিন হত্যাকাণ্ড, সেটা হচ্ছে লতিফুল ইসলাম ট্রান্সকম বেভারেজের। এক্ষেত্রে আমি আমার আবেগ থেকে বলেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে উনি যেহেতু একটি অবস্থানে আছেন, ওনার শক্তিমত্তা আছে, হয়তো এই আইনটাকে উনি ঘুরতে দেননি, এবং মিডিয়ার ব্যাপক কাভারেজের কারণে এটি প্রয়োগ করা সম্ভব হয়েছে। কিন্তু আমি গরিব, আমি রহিমউদ্দিন, আমি করিমউদ্দিন, আমি সলিমউদ্দিন, আমি আমি আন্ডার প্রিভিলেজ, কিন্তু আমি ইকুয়ালি রাষ্ট্রকে পে করি, আমার নিরাপত্তা পাওয়ার সমভাবে অধিকার আছে। আমি আসিয়া, আমি একইভাবে ওই শাসদিনের মতো আমি নৈতিক সিকিউরিটি পাওয়ার অধিকার রাখি। তাহলে রাষ্ট্র আমাকে কোন সিকিউরিটিটা দিল, যার বলে আমি আমার একটি ছোট শিশু, আমি আমার মুক্ত শৈশব, আমি ঘুরে বেড়াবো, আমি স্কুলে যাব, আমি কলেজে পড়াশোনা করব, আমি পাশে থাকবো, রাত্রেবেলা আমি ফিরতে পারি, আমার কর্মক্ষেত্র এমন হতে পারে যে সেটা 10টা হতে পারে, আমি সাংবাদিক হতে পারি, আমি চিকিৎসক হতে পারি, আমি নারী হতে পারি। এবং এটা ছোট জায়গাতে না। ধরেন যদি আমরা আরেকটা জিনিস মনে করতে পারি, যে বছর 2-1 আগে একজন চিকিৎসক, নারী চিকিৎসক, উনি তো সেবা দিচ্ছেন অন্য মানুষের, এবং আমাদের দেশে প্রচলিত নারী চিকিৎসকের কাছে নারীরাই আসে, তার প্রসূতির কারণে, তার লেবার পেইনের কারণে, তার ডেলিভারির কারণে,
বা অন্যান্য কারণে নাইট ডিউটি করতে যে সেখানে তার প্রতিবেশী তার কলিগ এবং কি তার যে সাবঅর্ডিনেট সে একটি খুব সহজভাবে বলছি ক্লিনারে কাজ করতো, তাহলে দস্যুতা কোন পর্যায়ে যে ক্লিনারের কাজ করে সে একজন ডাক্তার, আপনি সামাজিক অবস্থায় বলছেন উচ্চ শিক্ষিত এবং মানুষকে যিনি সেবা দেন তাকেও তার প্রতি দস্যুতা হচ্ছে, এবং মজাটা হলো বা ট্র্যাজেডিটা হলো সেটারও বিচার করা সম্ভব হয়নি। সেটারও বিচার করা সম্ভব হয়নি। সে রকম আপনার কাছে জানতে চাই, এই যে মিডিয়া কভারেজ হয় অনেকগুলো মামলা, অনেকগুলো এরকম হত্যা ঘটনা, ধর্ষণের ঘটনা, ঠিক তখন আন্দোলনটি ফুসে ওঠে এবং পরবর্তীতে দেখা যায় কিন্তু তাদেরকে বিচারের আওতায় আনা যায় না, নানান কারণেই হয়তো আনা যায় না, আমাদের আইনের মার প্যাচে বা নানান সাক্ষী প্রমাণের জন্য। কিন্তু কি করবেন, এই যে বিচারের জন্য বলা হচ্ছে যে 90 দিন সময় দেওয়া হচ্ছে এখন তদন্তের জন্য, সেই সময়টি 30 দিনকে 15 দিন করা হচ্ছে বা বিচারের 180 দিনকে 90 দিন করা হবে। এ দিয়ে হচ্ছে শিশু আসিয়ার প্রতি যে জাস্টিস দরকার সেই জাস্টিসটা আমরা পাবো কিনা এক, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে আসিয়াকে নিয়ে যে আন্দোলনটি হয়েছে ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখানে পুলিশের সঙ্গে এক ধরনের সংঘর্ষ হয়েছিল। রাষ্ট্র কি চাইছে? দেখুন, এটা এই ধর্ষণের অপরাধের যে বিচারের সময়সীমা কমিয়ে আনা, সেটা আমরা নিশ্চয়ই সমর্থন করি, কারণ এইটার একটা দৃষ্টান্ত তৈরি করা দরকার যে এই অপরাধটা করলে শাস্তিটা দ্রুত হবে এবং ত্বরান্বিত হবে। আসিয়ার ক্ষেত্রে আমরা হয়তো জাস্টিস পাবো, কারণ যে 4 জন আসামির কথা আমরা জানি, 4 জনকেই আটক আছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু অনেকগুলো ঘটনা তো আসে না, অনেকগুলো ঘটনা পরিবার জানে না, পরিবার জানলেও সমাজ জানে না, সমাজ জানলেও সংবাদ মাধ্যম জানে না, সংবাদ মাধ্যম জানলেও মামলা পর্যন্ত যায় না, মামলায় গেলেও এটার বিচার ঝুলে থাকে বছরের পর বছর, বা রায় হলেও দেখা গেল যে আসামি খালাস হয়ে গেছে। তো এই যে ধাপগুলো, সেগুলো 90 দিনের মধ্যে যদি বিচার সম্পন্ন করা যায় তাহলে নিশ্চয়ই এটা হবে। ফলে এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখতে চাই। আবার একই সঙ্গে আন্দোলন দরকার আছে আমাদের, কারণ আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত না আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে আমরা যতক্ষণ পর্যন্ত এটা দাবি জানানো না হচ্ছে, বারবার বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া এটা হয় না। আসিয়ার ক্ষেত্রে যে পুলিশ তৎপর হলো, চিকিৎসকরা তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দিলেন, আপনি দেখবেন যে অনেক নারীর ক্ষেত্রে, নির্যাতিত নারীর ক্ষেত্রে, শিশুর ক্ষেত্রে সেই সুযোগটা হয়তো হয় না, কারণ সামাজিক চাপটা তৈরি হয় না। আসিয়ার ক্ষেত্রে তৈরি হওয়ার ক্ষেত্রে এই চাপটা আমাদের লাগবে। আবার এই চাপ দিতে গিয়ে যখন আন্দোলনের উপর পুলিশ হামলা করে, সেইটা খুব দুর্ভাগ্যজনক, এবং একই সঙ্গে এটা আমি মনে করি যে ঠিক না, উচিত না। কারণ হচ্ছে এই নাগরিকরা তো নিজেদের জন্য যায় নাই, তার একজন সহনাগরিক, তারই রাষ্ট্রের আরেকজন নাগরিকের বিচার চাওয়ার জন্য তারা মাঠে নামছে, ঘরের খেয়ে পরের মোষ তাড়ানোর জন্য তারা মাঠে নামছে। ফলে এই আন্দোলনগুলো আমরা দেখছি 5 আগস্টের আগে যে কোনো ধরনের আন্দোলনকে একটা ভয় পাওয়া হতো, মনে করা হতো যে এইটা স্পার্ক করে অন্যদিকে যেতে পারে, যে কারণে আন্দোলন শুরু হলেই সেটাকে থামিয়ে দেওয়া হতো। এখন সেই পরিস্থিতি থাকা উচিত না। এটা ঠিক যে আন্দোলনগুলো নিয়মতান্ত্রিক হওয়া উচিত, আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া উচিত না, আন্দোলনের একটা শাহবাগ বা অন্য জায়গাগুলোতেই হওয়া উচিত, কিন্তু একই সঙ্গে আন্দোলনটা নিয়ন্ত্রণ করতে হবে। আমি দমনের কথা বলছি না, নিয়ন্ত্রণ করার জন্য নিয়মতান্ত্রিক উপায় আছে, যে আপনি তাদেরকে শারীরিকভাবে আঘাত করবেন না, তাদেরকে আটকে রাখবেন। আন্দোলন নিয়ন্ত্রণ করার জন্য নিয়মতান্ত্রিক উপায় রয়েছে, নিশ্চয়ই নির্দিষ্ট জায়গাগুলোতে আন্দোলন করা যাবে না নিরাপত্তার স্বার্থে। সেখানে আমরা বিভিন্ন সময় দেখছি, এই গত 6 মাসের বা 7 মাসের কথা বলি, পুলিশের সঙ্গে বিভিন্ন সময় সংঘর্ষ হচ্ছে সাধারণ মানুষের বা আন্দোলনকারীদের, কি বলবেন? সংঘর্ষটা এখন 6-7 মাসে হচ্ছে তা না, আগেও হতো, আগেও বেশি হতো বরং। এখন যেটা হয়েছে যে পুলিশ তো একটা নৈতিকভাবে খানিকটা দুর্বল আছে 5 আগস্টের পরে, তাদের উপর হামলা হয়েছে, তাদের ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল সেটা মানুষ পছন্দ করে নাই, সব মিলে তারা নৈতিকভাবে পিছিয়ে আছে। ফলে যেভাবে আন্দোলনকে মোকাবেলা করা দরকার সেটা তারা হয়তো করতে পারেনি। কিন্তু আমাদের দিক থেকে দায়িত্ব হচ্ছে, আমরা যারা মনে করি যে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে 5 আগস্টের পরে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং মানুষ তার কথা বলার অধিকার ফিরে পেয়েছে, আগে যেখানে বলা যেত না এখন তারা মাঠে নামতে পারতেছে, সংবাদ মাধ্যমে বলতে পারছে, সামাজিক মাধ্যমে বলতে পারছে। নাগরিকদের দিক থেকে দায়িত্বশীলতা দরকার, যাতে পুলিশের এই পরিস্থিতিতে একটা সংঘাতমুখর পরিস্থিতি তৈরি না হয়। আমাদের দাবিটা আমরা জানাবো, আন্দোলন করব। আরেকটি ভিন্ন বিষয় একটু যোগ করি, গণজাগরণ মঞ্চের লাকি আক্তার
তিনি ধর্ষণ বিরোধী আন্দোলনে ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি, এবং গতকাল সারা রাত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছে। তারা আন্দোলন করেছে যে লাকি আক্তার কোনো ধরনের আন্দোলনে যুক্ত হতে পারবেন না, এরকমই গণজাগরণ মঞ্চের কেউ যুক্ত হতে পারবেন না। এটি কি প্রগতিশীলতার বিরুদ্ধে মৌলবাদী বা এরকম কিছু দেখছেন কিনা? আমার কাছে মনে হয় যে আন্দোলন করার যে কারো ব্যক্তিগত অধিকার, এটা সাংবিধানিক অধিকার, যা সংবিধান, বাংলাদেশের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। আর লাকি আক্তার হচ্ছে তার একটা রাজনৈতিক অবস্থান আছে আমরা জানি, এবং গণজাগরণ মঞ্চে উনি স্লোগানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার জন্য তার তো রাজনৈতিক সরকার পরিবর্তন হয়েছে বলে তার আন্দোলনের অধিকার তো খোয়া যায়নি, তার তো অধিকার আছে। এবং সামাজিক মাধ্যমে তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, বুলি করা হচ্ছে, এটা আমি সমর্থন করি না। আমি মনে করি যে এটা ঠিক না। লাকি আক্তারের মতো মেয়েরা, আমরা যে বলি যে মেয়েদের জন্য সবসময় তারা একটা বৈষম্যের শিকার হয়, অপরাধের শিকার হয়, এইটার একটা প্রমাণ কিন্তু লাকি আক্তার, যে তিনি একটা ন্যায্য দাবিতে আন্দোলন করেছেন, তার জন্য তাকে তো গালিগালাজ করার কিছু নাই, তার তো অধিকার নাই। এইভাবে একটা পুরুষ যখন আসে, গণজাগরণ মঞ্চে আরও অনেকে স্লোগান দিয়েছে, আপনি দেখবেন যে সবার বিরুদ্ধে এত সামাজিক মাধ্যমে সোচ্চার নাই একটা মহল। লাকি আক্তারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটা কারণ হচ্ছে, কারণ সে নারী। নারীকে আমরা এইভাবে সবসময় অপরাধী হিসেবে দেখতে চাই, অপরাধ দোষ দিতে চাই, সেইটার শিকারও লাকি আক্তার হয়েছে। ফলে লাকি আক্তার গণজাগরণ মঞ্চে থাকুক বা না থাকুক, তার সাংবিধানিক অধিকার আছে যে সে যে কোনো আন্দোলন করতে পারবে, এবং রাষ্ট্রের কাছে তার এই সুরক্ষার অধিকার আছে যে তাকে সামাজিক মাধ্যমে, সংবাদ মাধ্যমে সরাসরি কোনো হেনস্থা করা যাবে না। জি, আমি এই বিষয়টি নিয়ে যদি সময় থাকে আর একটু ফিরবো আপনার কাছে। আপনার কাছে জানতে চাই, আমরা আসিয়ার কথা বলছিলাম, তার বিচারের কথা বলছিলাম, পাশাপাশি গতকালকে হাইকোর্টের একটি রায় হয়েছে, হাইকোর্টের একটি আদেশ এসেছে। সেখানে হচ্ছে ডাক্তাররা, যারা এমবিবিএস ডক্টর রয়েছেন এবং বিডিএস রয়েছেন, এরা ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। কিন্তু আমরা গ্রামগঞ্জে বা আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখি যে অন্যান্য পল্লী চিকিৎসক থেকে শুরু করে অনেকেই নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করেন। হয়তো আমি বলবো সঙ্গত কারণেই করেন, কারণ কেউ যদি চিকিৎসা দিতে যায়, সে যদি ডাক্তার না লিখে তার কাছে রুগী যাবে কিনা, চিকিৎসাটি নিবে কিনা, সেটিও একটি বাস্তবতা। কি বলবেন এই আদেশটি নিয়ে? জি, ধন্যবাদ। দেখেন, একটি পরিবারে চিকিৎসা ব্যবস্থাটা পরিবারের মতো। আমি আশা করছি যে আপনি হয়তো বড় কখনো ওইরকম চিকিৎসা ট্রমার ভেতর দিয়ে যান নাই। যে কেউ যদি যায়, তাহলে তার চিকিৎসা কে দেন? একজন চিকিৎসক স্বয়ং দেন, তার প্যারামেডিক্স থাকে, তাকে হয়তো কেউ ইঞ্জেকশন দেন, তাকে কেউ স্যালাইন দেন, তার কেউ এক্স রে করে, তার কেউ ল্যাবরেটরি পরীক্ষা করে, স্টুল পরীক্ষা করে, কেউ হয়তো হাসপাতালটা পরীক্ষা করে। তাহলে ক্লিনার প্রত্যেকেরই কিন্তু তার নিজস্ব অবস্থান থেকে মিলে এটা পরিবারকে সুসংহত করে। এই অনুষ্ঠানের কথা ধরা যাক, আপনি সঞ্চালনা করছেন, আমরা দুজন গেস্ট এসছেন, এখানে একজন আলো দিচ্ছেন, কিছু শব্দ নিয়ন্ত্রণ করছেন, প্রত্যেকের স্পেসিফাইড জব আছে। কে কার বিকল্প এটা ভাবার দরকার নাই, তো এটা পরিপূরক। আমরা অনুষ্ঠানকে সুন্দর করব, আমার পরিবারটা ভালো থাকবে। তো একজন এমবিবিএস ডাক্তার, তিনি তার মেধা এবং শ্রম সাধনায় ওনার অ্যাডমিশন টেস্টে অসংখ্য বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভেতর থেকে উনি এমবিবিএস পরীক্ষার উত্তীর্ণ হন এবং এমবিবিএসের ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেন। এটা কিন্তু সারা বিশ্বব্যাপী ডাক্তারিটা সবার জন্য না, এটা কোয়ালিটেটিভ, এটা মেধাভিত্তিক একটি পড়ালেখা, এটা সবার জন্য না। এবং তারপরে 5 বছরের যে সিলেবাসটি থাকে, সেখানে কি পড়ানো হয় না, অ্যানাটমি, ফিজিওলজি, তার চোখ, কান, হার্ট, লিভার, স্প্লিন, তার ক্যান্সার হবে নাকি সেখানে বেশি কাজ করবে না কম কাজ করবে, এই বিজ্ঞানটা আসলে 5 বছরই যথেষ্ট না। 5 বছরের ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি, ব্যাচেলার মানে কি বিএ, আমি ছোটোটাকে মানে অবহেলা করছি না, আমি সাম্য অবস্থা কথা, বিএ অথবা বিকম, তারপর তার মাস্টার্স করার আছে, পোস্ট গ্রাজুয়েশন, পোস্ট ডক করার ব্যাপার আছে। আমরা প্রচলিত অর্থে বলি উনি তো চোখের ডাক্তার। উনি চোখের ডাক্তার মানে হচ্ছে এমবিবিএস পাস করবার পর উনি চক্ষু বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করেছেন, তার ন্যূনতম একটা ডিপ্লোমা ডিগ্রি আছে বা এমফিল ডিগ্রি আছে। পরবর্তীতে চোখের ভেতরে আবার 6টা সুপার স্পেশালিটি আছে, প্রত্যেকটা সুপার স্পেশালিটির ভেতরে আরও সুপার স্পেশালিটি আছে। তাহলে আমি 3 মাসের একটা কোর্স করে যদি ওই 5 বছরের সমান জ্ঞানকে যদি একীভূত করি, তাহলে ওই জ্ঞানটা যারাদেরকে চিকিৎসা দেওয়া হবে, আজকে যদি আমাকে অনুষ্ঠানে প্রযোজক করা হয়, একদিন তো আমি দেখে গেলাম সুন্দর, তো তাহলে তো এখানে রাইট থাকে, এখানে একটু সঞ্চালক থাকে, কালকে তো আমি বসি, আমি তো প্রযোজক হতে পারি। এই অনুষ্ঠানটার যে হালটা হবে, ওই পরিবারের যে বাবা আছে সবচেয়ে ছোট সন্তান, কালকে থেকে তুমি পরিবার পরিচালনা করো, সে কিছুই জানলো না,
তাকে দিলে পরে যে অনুষ্ঠানটি হবে, যে পরিবারের যে হালটি হবে, আমি বারবার করে বলছি প্রত্যেকে স্পেসিফিকভাবে তার স্পেসিফাইড ওই জবের পরিবর্তে তাকে যদি ডাক্তার তৈরি করা হয়, তাহলে পরে আজকে আপনার কথার টোনের ভেতর যদি তার প্রতি সিম্প্যাথি থেকে থাকে অথবা যে ভুলও বুঝে থাকি, তাহলে ও কিন্তু আপনাকে মেরে ফেলবে। কারণ আপনি তার প্রতি আস্থা রেখে তাকে ডাক্তার মনে করছেন এবং তার কাছে বাণিজ্যটাই আসল, সে রোগী কিন্তু রেফার করতে দিবে না। সে মনে করবে যে এখানে আমার অর্থবিত্তটাই আসল, সুতরাং সে পারুক আর না পারুক সে তার মতো করে ওষুধ দিবে এবং সে মনে করে যত মধু তত মিষ্টি, সেজন্য যত পাওয়ারফুল ওষুধ আছে সেগুলি সে দিবে। এবং অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ হলে পরে সে এতই বেশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। তো সুতরাং আমরা তার কাছে ততটুকুই নিরাপদ যতটুকু তাকে ক্ষমতা তাকে দেওয়া হয়েছে অথবা সে ক্ষমতাটা অর্জন করেছে চিকিৎসার জন্য। আমাকে বেলা ততটুকু প্রযোজ্য। আমি গাইনোকোলজি সুপার স্পেশালিটি না, আমি ওই পেশেন্টকে আমি দেখব যার কাজ যেটি সেটি ঠিক তাই করা উচিত, সেটি আপনি বলছেন। শেখ রোকন, আপনার কাছে জানতে চাই, আমরা জানি যে ধর্ষণের বিচার নিয়ে আমরা কথা বলছিলাম, আপনিও একটু যুক্ত করছিলেন, সেখানে বিভিন্ন দেশে বিভিন্ন রকম বিচার ব্যবস্থা রয়েছে। আসলে কি ধর্ষণের আমাদের দেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে? মৃত্যুদণ্ড নিশ্চিত হয় না সাধারণত ধর্ষণে, একজনের মৃত্যুদণ্ড নিশ্চিত হয়েছে, তেমনটি খোরশেদ বলছিলেন। তো কি বলবেন যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলে কি বা দৃষ্টান্তমূলক শাস্তি হলে কি ধর্ষণ কিছুটা নিয়ন্ত্রিত হবে কিনা বাংলাদেশে? মানে প্রশ্নটা এরকম যে আমি বলতে চাই এর উত্তরে যে আসলে আপনার প্রতিকারের চেয়ে প্রতিরোধটা উত্তম। আমরা সর্বোচ্চ শাস্তি তো আমাদের আইনে আছেই এবং সেই পর্যন্ত সবাই যেতে পারে না, বরং যেটা হওয়া উচিত যে ধর্ষণের মতো বা নারী নিপীড়নের মতো ঘটনাগুলো যাতে না ঘটে, আমরা যদি আগে এটা করতে পারি, আমরা যদি আসিয়াকে ধর্ষণের মতো ঘটনায় যেতে না দিতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো। এখন যেহেতু এটা ঘটে গেছে, আমরা নিশ্চয়ই চাই যে যারা এর পেছনে আছে সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। তো সেই দিকে আমার মনে হয় নজর দেওয়া দরকার। আইনে তো আছে এবং আইনের প্রক্রিয়াগুলো আপনি জানেন যে একেবারে অভিযোগ দায়ের থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, হাইকোর্ট পর্যন্ত যেতে পারে, দীর্ঘ সময় লাগে এবং অনেক অর্থের ব্যাপার। আমাদের এখানে বিচার ব্যবস্থাটা সহজে পাওয়া যায় না, অর্থ ব্যয় করতে হয়, সময় ব্যয় করতে হয়, লোকবল ব্যয় করতে হয়। তো আমরা যদি করতে পারি যে ধর্ষণগুলো বা নারী নিপীড়নগুলো ঘটবে না, সেটার জন্য কি করতে হবে? সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে প্রথমত পরিবারকে সচেতন হতে হবে, যে তাদের ছোট বাচ্চাদেরকে শেখাতে হবে যে কোনটা ব্যাড টাচ, গুড টাচ, কার কাছে যাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে নৈতিকতার শিক্ষাটা ফিরিয়ে আনতে হবে পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে। নৈতিকতার শিক্ষাটা তখন আসবে যখন আমি দেখব যে রাষ্ট্রীয় পর্যায়ে নৈতিকতা প্রতিষ্ঠিত হয়েছে। এটা ট্রিকল ডাউন করে। আমাদের যখন বড় কোনো নেতা, বড় কোনো মন্ত্রী, বড় কোনো উপদেষ্টা বা আরও কেউ যখন একটা অনিয়ম করে, তখন ওইটা আরও হাজারো সাধারণ মানুষকে উৎসাহিত করে। যখন বড় কেউ একটা নিয়মের কথা বলে, নিয়ম মানে একটা নৈতিকতামূলক অবস্থান নেয়, তখন সেটা আরও হাজারো মানুষকে, প্রতিষ্ঠানকে এটা উৎসাহিত করে। তো সেদিক থেকে নারী নিপীড়ন বিরোধী, ধর্ষণ বিরোধী বা যে কোনো অপরাধের জন্য আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে দৃষ্টান্ত তৈরি করতে হবে, যে আমরা দুর্নীতি করব না, আমরা লুটপাট করব না, আমরা ক্ষমতার অপব্যবহার করব না, আমরা অগণতান্ত্রিক আচরণ করব না, আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেব। তাহলে সেগুলোর যে চুইয়ে পড়বে এই নৈতিকতা, সেইটা সমাজে আমার ধারণা ধর্ষণের মতো, নারী নির্যাতনের মতো অন্যান্য অপরাধ কমিয়ে দেবে, কমানোর উপরও প্রভাব বিস্তার করতে পারে আপনি মনে করেন? জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিচার আরেকবার যাব। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসিয়ার যারা ধর্ষক ছিলেন তাদের সর্বোচ্চ শাস্তি হোক, সেটি আমাদের প্রত্যাশা, এবং পাশাপাশি বাংলাদেশের নারী নির্যাতন, নারী নিপীড়ন সেগুলো দূর হোক, সেগুলো কমে আসুক, সেটি প্রত্যাশা। প্রত্যেকটি কন্যা, প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি গৃহবধূ, প্রত্যেক নারী প্রত্যেকে নিরাপদে থাকুক, সেটি আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।